অনেকটা উপর থেকে একটা চিলের চোখে পাহাড়ি উপত্যকা যেমন দেখায়, সেরকমই আঁকাভঙ্গিতে পার্বত্য জঙ্গলের উপরে মেঘের দল জড়ো হলো। সাথে শুরু হলো তীব্র বজ্রবিদ্যুৎ এবং মেঘের গর্জন। একটু পরে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। তার মধ্যেই এক পায়ে জুতো আর এক পা খালি নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছিল একটি লোক। সারা শরীর জল আর রক্তে ভিজে গিয়েছে তার। চোখের দৃষ্টি একটু একটু করে ঝাপসা হয়ে আসে। জল আর কাদার মধ্যে দৌড়াতেও বেশ অসুবিধে হচ্ছে তার। দৌড়তে দৌড়তে একসময় সে একটা মোটা গাছের কাণ্ড ধরে হাঁপিয়ে উঠল। হঠাৎই সামনে একটা তীক্ষ্ণ চোখ ধাঁধানো আলোর রেশ ফুটে উঠল। দূরে বৃষ্টির মধ্যেও অন্ধকারে একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তবে তার মাথায় একটা বিশাল আকার লালচে হলুদ চক্রাকার আভার মতো কি যেন একটা ঘুরছে। ছেড়ে দে আমায়, আমার ছেড়ে দে। তুই কে কে তুই? আমি কি করেছি তোকে? ছায়ামূর্তি কোনো কথা না বলে একটু একটু করে এগিয়ে আসতে থাকলো। ছেলেটা ছুটতে ছুটতে হঠাৎ একটা গাছের শিকড়ে পা জড়িয়ে আর্তনাদ করে পড়ে গেল। তুই কে? কেন মারছিস আমায়? ছেলেটি আর কোনো কথা বলতে পারল না। ছায়ামূর্তি তীব্র বেগে এসে সেই চক্রের মতো জিনিসটা প্রথমে লোকটার গলায় গিঁথে দিল। গলার হাড় ভেঙে গিয়ে ছলকে রক্ত উঠে এলো। এতক্ষণে হলুদাব আভাটাও কমে এসেছে। এখন সেটা দেখে একটা শ্যাওলা ধরা কাঠের বড় চাকা বলেই মনে হচ্ছে। ছায়ামূর্তি গর্জন করতে করতে উপাতারি আঘাত করতে শুরু করলো সেই লোকটার মাথায়। তারপর সবকিছু শান্ত হয়ে চাকাটা ঘোরাতে ঘোরাতে শেষ দিতে দিতে চোখের আড়ালে চলে গেল লোকটি। জঙ্গলের মাটির নিচ থেকে উঠে এসে একদল পোকা মৃতদেহের উপরে নিজের বনভোজন শুরু করলো। সপ্তাহখানেক আগের ঘটনা। অফিসে বসে তিনজন। ধুর ব্যাং, আমার আর ভালো লাগছে না ভাই। এই উইকেন্ড কোথাও না গেলেই না, আমার মাথাটা জাস্ট হ্যাং করে যাচ্ছে। কথাটা বলেই অফিসের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ঈশিতা। তার সাথে একই রিসার্চ টিমে আরও দুজন কাজ করে, শৈবাল এবং সাত্তকী। তারা দুজন এখনো স্থির কাজ করছে। তোদের কি মাথায় কথাটা ঢুকছে আদৌ? ভাই শৈবাল, ওকে দেখ ভাই, নইলে আর সারাদিন মাথা খাবে। বলো মা, আপনার কি দাবি? ঈশিতা আবার ধপ করে চেয়ারের উপর বসে পড়ে। তার দাবি আবারও সে জানালো। সব শুনে সাত্তকী বলল, সে ঠিক আছে, কিন্তু যাবোটা কোথায়? আমি বলি কি, সামনেই তো রথের মরশুম। আমার পিসির বাড়ি চিকপালে চল, বড় করে রথের মেলা বসে, আর রথযাত্রা খুব ধুমধাম করে হয়। তাহলে তো মিনিমাম 3 দিনের প্ল্যান। বস ছুটি দেবে তো আদৌ? আরে বাবা, এত ভীতু কেন রে তুই? আমাদের প্রাপ্য ছুটি আমরা নেব, ও আটকানোর কে? তাও আমার মনে হয় না স্যার ছুটি দেবে 3 দিনের। একবার গিয়ে বলি চল। শোন, আমি বলি কি, 3 জন মিলে যাওয়ার দরকার নেই, তুই একা যা, গিয়ে অ্যাপ্রোচ কর। বাহ, আমার ঘাড়ে বন্দুক রেখে চালাচ্ছিস। কোনো মতে ওরা দুজন একরকম ঠেলে ঠেলে বসের কেবিনে পাঠালো। মিস্টার তুষার পাকরাশি তখন নিজের টেবিলে কফি খেতে খেতে একটা ফাইল চেক করছিলেন। ভদ্রলোকের বয়স প্রায় 60-এর কাছাকাছি হবে। তিনি চোখ না তুলে জিজ্ঞাসা করলেন, বলো চৈবাল, কি করতে এসেছো? স্যার বলছিলাম, একদিনের ছুটি পাওয়া যাবে? ছুটি? তা কেন জানতে পারি? তাহলে আমরা একটু কাছে পিঠে ঘুরে আসতাম স্যার, হাওয়া বদল হতো আর কি। আমরা মানে? কথাটা শোনার সাথে সাথে তিনি মুখ তুলে চাইলেন। বাইরে দাঁড়িয়ে দরজায় কান পেতে শোনার চেষ্টা করছিল সাত্তকী এবং ঈশিতা। আমরা 3 জন স্যার। তুষারবাবু কি যেন ভাবলেন কয়েক মুহূর্ত,
তারপরে কফির কাপে এক চুমুক দিয়ে বললেন, আচ্ছা বেশ বেশ, এটা মেল করে দিও, আই উইল অ্যাপ্রুভ। শৈবালের মুখে একটা স্তিমিত প্রসন্নতার হাসি খেলে গেল। টাইমটা শর্ট, প্ল্যান খুবই সিম্পল। শুক্রবার ভোরে ট্রেনে উঠে রায়পুর, তারপর গাড়ি ধরে সোজা চিকপাল। ট্রেনের 1.5 ঘন্টার বাতাস সফর ঈশিতা কাটালো গান শুনতে শুনতে বাইরের মেঘ দেখে, আর বাকি দুজন দিবানিদ্রা দিতে দিতে। রায়পুর থেকে লাগেজ নিয়ে গাড়িতে উঠল ওরা। এখন পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। পথে যেতে যেতে কয়েকটা জায়গায় চোখ বোলানোর মতো ওরা দেখতে পেল। এই যেমন ভোরামুদেও মন্দির, চিত্রকূট জলপ্রপাত এবং দন্তেশ্বরী মন্দির। চিত্রকূট জলপ্রপাতকে কি বলে জানিস? হ্যাঁ, নায়াগ্রা অফ ইন্ডিয়া। সত্যি এ এক অনন্য অসাধারণ দৃশ্য। তার নিজের একটা ছোট্ট ধাবাতে তারা দুপুরের খাবারটা নিয়ে নিল। সন্ধে হয়ে আসতেই পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এলো। এতক্ষণ ওরা শহর ছেড়ে একটা পাহাড়ি উপত্যকার অরণ্য ঘেরা জায়গায় চলে এসেছে। চিপ্পাল গ্রামে যখন শৈবালের পিসির বাড়ির সামনে এসে ওরা নামলো, তখন ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। শৈবালের বিধবা পিসি দরজা খুলে বললেন, আইসো আইসো, তোমাদের অনেক দেরি হয়ে গেল তো। কেমন আছো পিসি? ও, আর আদি খেতা করতে হবে না, পিসিকে তো মনেই পড়ে না। যাও, তোমাদের ঘর পরিষ্কার করে রাখছি, হাত মুখ ধুয়ে খাইতে চলে আসো। আর এই মেয়ে, তুমি আবার পোলা পাইনদের ঘরে ঢুইকা যাও না, তুমি আমার লগে আইসো। পিসিমা একরকম টানতে টানতে ঈশিতাকে নিয়ে ভিতরে চলে গেলেন। সাত্তকী শৈবালের কানে কানে ফিসফিস করে বলল, তোর পিসির যা রেলা, ঈশিতা সামলাতে পারে কিনা কে জানে। চল আমাদের ঘরে চল। বাইরের বৃষ্টির পরিমাণ রাতের অন্ধকার বাড়ার সাথে সাথে আরো উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো। পরদিন সকালে সুকুমার জঙ্গলে। কাল সারা রাত আমার তোর পিসির নাক ডাকার শব্দে ভালো করে ঘুম হয়নি। জঙ্গলের মাঝে সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কথাটা বলল ঈশিতা। বাকি দুজন ফিকফিক করে হেসে উঠল। সুকুমার জঙ্গলে দেখার মতো সেরকম কিছু নেই, কিন্তু তবুও শৈবালের জোড়াজড়িতেই ওরা এলো। এখানে নাকি একটা দারুণ জিনিস আছে দেখার। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছলো একটা বড় রথের ধ্বংসাবশেষের সামনে। কাঠের তৈরি রথটা আধ ভাঙা হয়ে পড়ে আছে সেখানে। জায়গায় জায়গায় শ্যাওলা আর সবুজ নিজেদের গ্রাস বসিয়েছে। বাপরে বাপ, এ কি জিনিস দেখালি ভাই? বলেছিলাম না, সেরা জিনিস দেখাবো। কিন্তু এই রথটা ফেলে দেওয়া হলো কেন? কি জানি, আমার জন্মের আগে এসব হয়েছে। ইতিমধ্যে ওরা দেখলো সাত্তকী চাকা থেকে কি যেন একটা জিনিস বের করে আনার চেষ্টা করছে। কাছে গিয়ে দেখলো চাকার মূল কেন্দ্র থেকে কি একটা টেনে বের করে আনছে সে। একটা সুচুলো পাথরের মতো কি যেন, তবে সেটা সাধারণ কোনো পাথর নয়। একটা 3 চোখওয়ালা মুখের আদলে বানানো একটা পাথর। আমি এখানে এতবার এসেছি, এই জিনিসটা তো চোখে পড়েনি। ওই জন্যেই অফিসের অডিট ডিটেলিং এর কাজ আমি করি। যাকে এটা আমি নিয়ে যাব। কেন এসব বাড়ি নিয়ে যাস না? হ্যাঁ রে সাত্তকী, ঈশিতা ঠিকই বলেছে। আমিও কানাঘুষো শুনেছি এই রথ নাকি অশুভ, অভিশপ্ত। নিস না এটা। ধুর, জগন্নাথ দেবের রথ কখনো অভিশপ্ত হয় নাকি? এসব গাল গল্প আর এই 3টে চোখে দেখেছিস? হ্যাঁ, প্যাটার্নটা দেখ। একদিক থেকে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম। সেরা জিনিস ভাই, এটা নিতেই হবে। ওরা আর বিশেষ জোর করল না। সাত্তকীকে মানানো এক কথায় অসম্ভব। বাকি দিনটা আরও নানান জায়গায় ঘুরে
তারা রাতে মেলা দেখতে গেল। এখানে সারি সারি দোকান বসেছে। ছোট ছোট ছেলেমেয়েরা রথ টানে, কেউ কেউ খুদ জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সেজে রয়েছে এখানে। নানান রকমের তেলেভাজার দোকান বসেছে। এক অনন্য অভিজ্ঞতা নিয়ে তারা রাতে পিসির বাড়িতে ফিরে এলো। পরদিন সকালে তারা যখন বাড়ি ফেরার জন্য রওনা দিল, তখন পিসিমা একবার জিজ্ঞাসা করলেন, তোমরা এখান থেকে কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছ না তো? না না, নেওয়ার মতো আর কি বা আছে? শৈবাল আর ঋষিতা একবার একে অন্যের দিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। গাড়ি করে পাহাড়ি রাস্তায় মৃদু ঢাল বেয়ে নামার সময় শৈবাল জিজ্ঞাসা করলো, ঈশিতা, মাইন্ড রিফ্রেশ হলো? পুরো দমে। দুদিন পর সকালে সুকুমার জঙ্গলে। আরে এত রাত করে পাবলিকে এখানে আসার কিসের যে এত লোভ কে জানে। চুইংগাম তার দৃষ্টি একবার সোজা গিয়ে স্থির হলো সামনের বিশালাকার রথের চাকার উপরে। সেদিন সকালে কলকাতার অফিসে। আচ্ছা শৈবাল, ঈশিতা, সাত্তকী কোথায়? দুদিন ধরে আসছে না কেন? জানি না স্যার, ফোনও ধরছে না। এরকম আনপ্রফেশনাল হলে তো মুশকিল। উইদাউট এনি প্রায়র নোটিস কি করে কামাই করছে? আমরা আমরা আজই ওর বাড়িতে গিয়ে দেখছি স্যার। তুষারবাবুর আগে গজগজ করতে করতে নিজের কেবিনে চলে গেলেন। শৈবাল এবং ঈশিতা দুজনের মুখেই টেনশনের ছাপ ফুটে উঠল। সেদিন রাতেই ওরা দুজন মিলে সাত্তকীর বাড়িতে গেল, কিন্তু সেখানে ঘটল এক অদ্ভুত ঘটনা। তার মা জানালো, যেদিন ওরা ফিরেছিল তার পরদিন ভোরে আবার ফ্লাইট বুক করে ও ছত্রিশগড় গেছে। ওর নাকি কোনো অফিসের মিটিং রয়েছে সেখানে। দুজনে এক্সট্রা কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে এলো। ফেরার পথে হাঁটতে হাঁটতে ঈশিতা একটা নিউজ ফোনে দেখালো, শৈবাল দেখ, আমরা কলকাতা ফিরে আসার পরের দিন রাতে পরপর দুটো লোক খুন হয়েছে ওই তোদের সুকুমার জঙ্গলে, রথের সামনে। তো তুই কি আন্দাজ করছিস? অভিশপ্ত রথের চাকার থেকে খুলে নেওয়া পাথর, সাত্তকীর ওখানে ফিরে যাওয়া, পরপর 2 রাতে 2 খুন। অনেকটা কোইন্সিডেন্ট না? তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি মনে হয় খুনগুলো সাত্তকী করছে, যে একটা ছোট্ট আরশোলা দেখলে ভয় পায়? সেটা বড় কথা না, আসল কথা হলো ও আবার ওখানে গেল কেন? থিঙ্ক, ও নিজে যায়নি, ওকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে মানে? কে নিয়ে যাবে? সাত্তকী কে ছিল? মহাভারতের সাত্তকী? তো সে তো পাণ্ডবদের বন্ধু। আর ও শিট, শ্রীকৃষ্ণের শিষ্য। আমরা সারাক্ষণ ডেস্টিনি ডেস্টিনি করি, এটা সাত্তকীর ডেস্টিনি। তাহলে তাহলে এখন কি করব? স্যারকে ম্যানেজ করতে হবে। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু উপায় নেই। আমাদের আবার ছত্তিশগড় যেতে হবে। শেষ ঘটনার দিন সকালে চিকপাল থানা। আপনারা এখানে কি করতে আছেন? আমার 2টো হাত কেটে গুড়িয়ে দিল, আর আপনারা ধরতে পারছেন না। চেয়ারে বসে একরকম হুমকি দিয়ে কথাটা বললেন রোগাবটকা নগেন সমাদ্দার। মাথার চুল উস্কো খুস্কো, চোখ দুটো মদ আর গাঁজার নেশায় লাল হয়ে আছে। মলয়বাবু নিশ্চিন্তে বসে চা খেতে খেতে বললেন, সমাজ থেকে কয়েকটা জঞ্জাল সাফ হচ্ছে, পুরোটা হয়ে যাক, তারপর না হয় ধরবো। মানে আপনি আমায় সিকিউরিটি দেবেন না? পুলিশরা পাবলিককে সিকিউরিটি দেয় শুনেছি, গুন্ডারা নেতা মন্ত্রীদের সিকিউরিটি দেয় সেটাও শুনেছি, কিন্তু পুলিশ গুন্ডাদের সিকিউরিটি দিচ্ছে সেটা তো কখনো শুনিনি। ধরে নিন না যে এটা আপনাদের কাজ করবেন একটা পরিণামের মতো। ঠিক আছে, বুঝেছি, যা করার আমিই করব।
তা যতদূর শুনলাম আপনার সব বাদবাকি সাকরের তো ভয় কেটে পড়েছে। একলা পারবেন তো? নগেন সমাদ্দার একাই 100, কারোর বাপের দয়া লাগবে না আমার। গটগট করে বেরিয়ে গেলেন নগেন সমাদ্দার। মলয়বাবু কেবল একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন আর কনস্টেবলকে বললেন, ফোর্স রেডি রাখো, আজ রাতে সুকমার জঙ্গলে। সেদিন রাতে সুকুমার জঙ্গলে। নগেন সমাদ্দারকে মারবি? আয় আয় দেখি কত বুকের পাঁটা, আজ কুকুরের মতন মারবো। মদের বোতলটা শেষ করে সেটা ছুঁড়ে জঙ্গলের দিকে ফেলে দিল সে। সামনে বিশাল আকার রথটা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ করে একটা খুট করে শব্দ হলো কোথাও। চকিত গতিতে সজাগ হয়ে উঠল নগেন, কিন্তু তার পর যা ঘটল সেটা একেবারে অলৌকিক না বললে কম বলা হবে। রথের উপরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। নগেন দুপা পিছিয়ে এসে জিজ্ঞাসা করল, কে রে তুই? ছায়ামূর্তি লাফিয়ে নিচে নেমে এলো। কোনো কথা বলছে না। নগেন বন্দুক বের করে বলল, তুই আমার 2 সাগরেদকে মেরেছিস তাই না? ছায়ামূর্তি আবারও কোনো কথা বলল না। শুধু সে নির্বিকার ভঙ্গিতে হাঁটতে হাঁটতে রথের চাকার পাশে গিয়ে দাঁড়ালো। নগেন বিপদের আঁচ বুঝল আর সঙ্গে সঙ্গেই বন্দুক উঁচিয়ে গুলি ফায়ার করল সে। কান ফাটানো শব্দ করে আশপাশের পাখির দল উড়ে গেল আকাশে। কিন্তু গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলো। নগেন অবাক হয়ে গেল। তারপরে যা ঘটল সেটার জন্য নগেন প্রস্তুত ছিল না। ছায়ামূর্তি দুহাতে বিশাল রথের চাকাটা খুলে তার মাথার উপরে তুলে ধরল। একটা বর্ণময় হলদে আলোর ছটা চারিদিকে প্রতিফলিত হতে শুরু করলো। নগেনের হাত থেকে বন্দুকটা পড়ে গেল মাটিতে। বিস্ফারিত চোখে সে দেখল সেই ছায়ামূর্তি চক্রের ন্যায় চাকাটা তুলে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। নগেন কিছু বুঝে ওঠার আগেই সেই চাকাটা সোজা সে আঘাত করলো তার মাথায়। একটা ভীষণ চিৎকার করে সে আছড়ে পড়ে গেল মাটিতে। পালানোর শক্তি তার নেই। শেষ মুহূর্তে তার চোখে পড়ল একটা তীব্র আলোর রেশ, আর কালচে ছায়া মূর্তিটা যেন সাক্ষাৎ যমদূত। তারপর সেই চাকা সজোরে নেমে এলো তার গলার নলি বরাবর। স্যার, ওই দিক থেকে, ওই রথের জায়গাটা থেকে গুলির আওয়াজটা এসেছে। পৌঁছতে একটু দেরি হয়ে গেল বোধহয়। ফেরত রেখে আসুন। শ্রীকৃষ্ণ নিজের স্বার্থকে খুঁজে পেয়েছিলেন, ওনার জিনিস ফিরিয়ে দিয়ে আসুন। স্যার কনস্টেবল এবং ইন্সপেক্টর মলয়, ঈশিতা এবং শৈবাল তখন সবার দৃষ্টি একই দিকে, পিসিমার হাতে থাকা 3 চোখের সেই পাথরটার দিকে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।